স্থলভাগের গ্যাস অনুসন্ধান উত্তোলনে সরকারের বিশেষ পরিকল্পনা। এবছরই জাতীয় গ্রিডে আসবে ৬ কোটি ঘনফুট গ্যাস। আবারও অস্থির ডিমের বাজার, আরেক দফা বাড়ল ডিটারজেন্ট পাউডার, সাবান, গুঁড়ো দুধের দাম। বর্ষা মৌসুমে বৃষ্টির দেখা নেই, খরায় ব্যাহত আমন আবাদ, লোকসানের শঙ্কায় কৃষক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। স্থলভাগে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে বিশেষ পরিকল্পনা নিয়েছে সরকার। চলতি বছর শেষে দৈনিক ৬ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে কাজ করছে পেট্রোবাংলা। আর আগামী বছর উত্তোলন বাড়ানোর লক্ষ্যমাত্রা ২১ কোটি ৭০ লাখ ঘনফুট গ্যাস। তৌহিদুর রহমানের রিপোর্ট। দেশের ২১টি ক্ষেত্র থেকে দৈনিক পাওয়া যাচ্ছে ২৩২ কোটি ঘনফুট গ্যাস। এর মধ্যে দেশীয় ৩ কোম্পানির ১৭ গ্যাস ক্ষেত্র থেকে মিলছে ৮৩ কোটি ঘনফুট, আর ১৪৯ কোটি ঘনফুট গ্যাস আসছে বিদেশি প্রতিষ্ঠান শেভরন ও তাল্লোর ৪ ক্ষেত্র থেকে। এছাড়া এলএনজি থেকে পাওয়া যাচ্ছে ৫৮ কোটি ঘনফুট। দেশে দৈনিক গ্যাসের চাহিদা রয়েছে প্রায় ৩৫০ কোটি ঘনফুট। এই হিসেবে ঘাটতি ১০০ কোটি ঘনফুটের বেশি, যা পূরণে অনুসন্ধান ও উত্তোলনে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে পেট্রোবাংলা। এবছর বাপেক্সের গ্যাস ক্ষেত্রে ৫টি আর সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির গ্যাস ক্ষেত্রে ১টি কূপ খনন করা হবে। এতে দৈনিক ৬ কোটি ঘনফুট গ্যাস পাওয়ার প্রত্যাশা করছে পেট্রোবাংলা। এছাড়া আগামী বছর বাপেক্সের ৫টি, সিলেট গ্যাস ফিল্ডের ৬টি এবং বাংলাদেশ গ্যাস ফিল্ডের ৪টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এসব কূপ থেকে দিনে ২১ কোটি ৭০ লাখ ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে পেট্রোবাংলা। ২০২২ থেকে ২০২৫ এই সময়কালে আমরা মোট ৪৬টি কূপ খননের প্ল্যান হাতে নিয়েছি, যাতে করে দেশীয় প্রোডাকশনটা বাড়ানো যায়। আমাদের লক্ষ্য হলো এই কূপগুলো থেকে প্রায় ৬১৮ মিলিয়ন ঘনফুট হারে আমরা প্রতিদিন গ্যাস বৃদ্ধি করব। একইভাবে ২০২৪ সালে ১৪টি কূপ খনন করে ১৭ কোটি ৬০ লাখ ঘনফুট এবং ২০২৫ সালে ১১ কূপ খনন করে পেট্রোবাংলা তুলতে চায় আরও ১৬ কোটি ৩০ লাখ ঘনফুট গ্যাস। ম্যান পাওয়ারকে আপনি যদি যথাযথ তারা ফাইন্যান্সিয়াল প্যাকেজটা যদি না পায়, তাহলে অনেকেই থাকবে না, অনেকেই চলে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে। কিছু ডিফিকাল্ট এরিয়া আছে, যেমন চিটাগাং হিলট্যাক্স একটা ডিফিকাল্ট এরিয়া, যেখানে বাপেক্স এখন পর্যন্ত কোনো ওয়েল করেনি। সেই ডিফিকাল্ট এরিয়াতে বাপেক্স কোনো ভালো বিদেশি কোম্পানির সাথে যদি সে জেবি করে, তাহলে তাদের কার্যক্রমটা বাড়বে। এদিকে চলতি বছরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি শেভরন বিবিয়ানায় একটি অনুসন্ধানী কূপ খনন করতে পারে। ইতিবাচক ফল মিললে এখানে আরও ৩ কূপ খননের পরিকল্পনা রয়েছে। ভোলা ইতিমধ্যে আমরা একটি কূপ খনন শুরু করেছি। টপগি ১ নামক যে কূপটি, সেটি প্রায় ৩৫০০ মিটার গভীরতায় এটি পর্যন্ত কূপ খননটা করা হবে। গ্যাসপ্রম তাদের যে রিগ আছে, সেই রিগ নিয়ে আরও ২টি কূপ সেখানে খনন করবে ভোলাতে। ইতিমধ্যে আমরা শ্রীকাইলে একটি কাজ শুরু করেছি। এই ২২ সনের মধ্যে মোট ৩টি অনুসন্ধান কূপ এবং 3টি ওয়ার্ক ওভার কূপ, এই ৬টি কূপ আমরা খনন করব। এছাড়া বঙ্গোপসাগরে ভারতীয় কোম্পানি ওএনজিসি ও সিলেট গ্যাস ক্ষেত্রে চীনা কোম্পানি সিনোপ্যাক আগামী বছর অনুসন্ধান কূপ খনন করতে পারে। তৌহিদুর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। আরেক দফা বাড়ল ডিটারজেন্ট পাউডার, সাবান এবং গুঁড়ো দুধের দাম। ভোজ্য তেল, ডিমের বাজার অস্থির হচ্ছে আবারও। তবে কাঁচামরিচের দাম পড়ে গেছে একেবারেই। চাল ও সবজিতেও মিলছে কিছুটা স্বস্তি। মিনালা দিবার রিপোর্ট। কোম্পানি ভেদে কেজি প্রতি ডিটারজেন্ট পাউডারের দাম বেড়েছে প্রায় ৩০ থেকে ৪০ টাকা। সব ধরনের সাবানের দাম বাড়ানো হয়েছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। গুঁড়ো দুধেরও হাল একই। কোম্পানি অনুসারে কেজি প্রতি ৪০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। গত এক সপ্তাহ আগে ছিল ২২০ টাকা, এখন এটা হয়েছে গিয়া ২৬০ টাকা। ১ কেজি রিন পাউডার এক সপ্তাহ আগে ছিল ১৫০ টাকা, এখন করছে ১৮০ টাকা।
ভোজ্য তেল গেল সপ্তাহের চেয়ে লিটার প্রতি 7 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 192 টাকায়। শুকনো মরিচের গুঁড়োর দাম কেজিতে প্রায় 100 টাকা বেড়ে ঠেকেছে 400 টাকায়। বাড়তি দামে নাজেহাল সাধারণ মানুষ। এই সপ্তাহে হলো তেল হয়েছে 5 লিটার 945 টাকা, আর 1 লিটার হয়েছে 192 টাকা। চাহিদার থেকে অনেক পরিমাণ কমছে, তারপরেও পরিমাণ কমলে কি হবে, দাম তো কমতেছে না। নিম্ন মধ্যবিত্ত বলেন, নিম্ন মধ্যবিত্ত সব তো লোয়ার মধ্যবিত্ত হয়ে যাচ্ছে এখন। আমরা হলো গরিব মানুষ, আমরা দিন এনে দিন খাই। হাফ কেজি গুঁড়ো সবজি 70 টাকা, তাহলে মানুষের কিভাবে চলে? সব ধরনের সবজি মিলছে কেজিতে 30 থেকে 40 টাকার মধ্যে। তবে ঝাল কমেছে কাঁচামরিচের, কেজি প্রতি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়। লাউ হলদে 40, বেগুন 30 টাকা, পটল 30, ভেন্ডি 30। দেশি মরিচ নামছে না, তার আমদামি বেশি কারণে দাম কমে গেছে। চালের দাম কমেছে কিছুটা। 28 চাল কেজি প্রতি 4 থেকে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 54 থেকে 55 টাকায়, আর মিনিকেট কমেছে 2 টাকা। মোটা চালটা মনে করেন আমরা 58 টাকা 60 টাকাও বিক্রি হয়েছে, এখন বর্তমানে আমরা 54-55 টাকা চলে। তারপরে মিনিকেট চলতে আছে আমরা 74 টাকা ছিল, এখন বর্তমানে 72 টাকা চলে। ফের বাড়ছে ডিমের দাম। 115 টাকা গেল সপ্তাহে বিক্রি হলেও এই সপ্তাহে ঠেকেছে 125 টাকায়। আগে তো আমরা ডিম বিক্রি করছিলাম 115 টাকা ডজন, এখন ডিম বিক্রি করতে আছি আপনার 125 টাকা ডজন। চাষের মাছে অপরিবর্তিত থাকলেও বেড়েছে নদীর মাছের দাম। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাংস। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। চাল রপ্তানি নিরুৎসাহিত করতে 20 ভাগ শুল্ক আরোপ করেছে ভারত সরকার। আজ থেকেই তা হবে বলে জানিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। এদিকে হিলির বাজারে কমেছে শুকনো মরিচের দাম। হিলি স্থলবন্দরের C&F এজেন্ট জানান, এতদিন ভারত শুল্কমুক্ত পণ্য হিসেবেই বাংলাদেশে চাল রপ্তানি করে আসছিল। তবে রাতে ভারতীয় ব্যবসায়ীরা চাল রপ্তানিতে 20 ভাগ শুল্ক আরোপের বিষয়টি নিশ্চিত করেন। এতে আমদানি মূল্য বেড়ে যাবে। এদিকে সরবরাহ বাড়ায় 3 দিনের ব্যবধানে হিলিতে শুকনো মরিচের দাম কেজিতে কমেছে 40 টাকা। বর্ষা শেষেও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় ব্যাহত আমনের আবাদ। রোদের তাপে রোপা জমি ফেটে চৌচির। চড়া মূল্যে তেল কিনে সম্পূরক সেচ দিয়েও কাজ হচ্ছে না, দুশ্চিন্তায় চাষিরা। রংপুর ও রাজবাড়ী প্রতিনিধির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। শস্য ভাণ্ডার বলে পরিচিত উত্তরের জেলা রংপুর। চলতি মৌসুমে রেকর্ড 1,66,636 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে, কিন্তু পানির অভাবে খেতেই শুকিয়ে যাচ্ছে ধানের চারা। বর্ষা মৌসুমে আগে থেকেই ড্রেনেজ ব্যবস্থা না করায় সম্পূরক সেচের সুযোগও পাচ্ছেন না অনেক চাষি। স্কিমের আবার যখন পানি বোর্ডিং থেকে তুলে পানি দিয়ে ওয়াগালা হয়, এই আবার দিয়ে পানি দিয়ে হবে না। এই জমিন ফাটিয়ে দিয়েছে, এখন তো বৃষ্টি নাই। আমন ধানে শ্যালো মেশিনে পানি দিয়ে কাজ হয় না, এটা হলো বৃষ্টি পানি লাগে। বৃষ্টি না থাকার কারণে ধানে আগাছা বেড়ে গেছে এবং পোকামাকড়ের উপদ্রব বেড়ে গেছে। খরা প্রলম্বিত হলে কৃষকরা তাদের এই সেচ ইউনিটগুলো যাতে চালু করে। বৃষ্টির অভাবে রাজবাড়ীতে আমন আবাদ পিছিয়েছে প্রায় 1.5 মাস। অনেক জমি পড়ে আছে অনাবাদি। বীজ, তেল, সার, মজুরি ও কীটনাশকের অগ্নিমূল্যে বিঘা প্রতি 5 থেকে 8 হাজার টাকা ব্যয় বাড়ায় দিশেহারা চাষিরা। পানি নাই, বৃষ্টি নাই, ওই জন্য প্রতিদিন করে আছে মেশিনে তুলাইতে পারে না, তেল আঁকড়া। তেলের দাম বৃদ্ধি হওয়াতেই মানুষের হিমশিম হয়ে গেছে। যে সারের দাম, আবার মজুরির যে দাম 700-800 টাকা মজুরি। সরকার যদি আমাদের এটা একেবারে সুচক্ষে মাঠে এসে নামে দেখে, তাহলে আমাদের জন্য উপকার হয়। এলাকা থেকে মেলা জমি বাদ দিয়েছি। সমস্যা নিরসনে সম্পূরক সেচের পরামর্শ কৃষি বিভাগের। বিভিন্নভাবে সেচের মাধ্যমে পানির সমস্যা দূর করার মাধ্যমে যাতে তারা সহজেই চাষ করতে পারে তার ব্যবস্থা নিচ্ছি। জেলায় 50,400 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা পূরণে দ্রুত পদক্ষেপের দাবি চাষিদের। সমর ইসলাম, একুশে টেলিভিশন। প্রত্যেকটি উপজেলা থেকে অন্তত 1000 মানুষকে বিদেশে পাঠানো যাবে বলে জানিয়েছেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রবাসীদের সুবিধার্থে প্রত্যেকটি উপজেলায় এই শাখা স্থাপন করা হবে। কেউ যেন দালালের মাধ্যমে বিদেশ না যায় সে পরামর্শও দেন মন্ত্রী। প্রত্যেকটা উপজেলা আমাদের অঙ্গীকার আছে যে আমরা প্রত্যেকটা উপজেলা থেকে কমসে কম ন্যূনতম 1000 মানুষ প্রত্যেক উপজেলা থেকে আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে গ্রামকে শহরে পরিণত করেছেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুস সোবহান গোলাপ। তার ঐকান্তিক চেষ্টায় কালকিনির রমজানপুর পরিণত হয়েছে মডেল ইউনিয়নে। প্রতিনিধি রকিবুজ্জামানের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। কিছুদিন আগেও অজপাড়াগা ছিল রমজানপুর। সেই ইউনিয়নেই এখন স্কুল কলেজের পাশাপাশি গড়ে উঠেছে হাসপাতাল, ব্যাংক। গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমানের উন্নয়নে স্থাপিত হয়েছে ডাক বিভাগের পোস্ট অফিস, সাব রেজিস্ট্রার অফিস, ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানও। আমূল পরিবর্তনে খুশি এলাকাবাসী। আমাদের কালকিনি যেতে হতো, টাকা পয়সা খরচা করে এই রমজানপুরের পান্তাভাত খেয়ে রমজানপুর বসে আমাদের এই জমি জমা রেজিস্ট্রি হয়। এই রমজানপুর ইউনিয়নের যত উন্নয়ন হয়েছে এর ম্যাক্সিমাম প্রতিষ্ঠানেই ডক্টর আব্দুস সোবহান গোলাপ তার নিজের পৈতৃক সম্পত্তির উপর করছে। এখানকার ছাত্রছাত্রীরা এখন আর পড়াশোনা করার জন্য দূরে যেতে হয় না। 50 শয্যা বিশিষ্ট হসপিটাল হয়েছে, যেখানে সবাই তাদের আধুনিক সুযোগ সুবিধা পাচ্ছে, চিকিৎসা পাচ্ছে। অবহেলিত ইউনিয়নটিকে শহরে পরিণত করার মূল উদ্যোক্তা স্থানীয় সংসদ সদস্য ডক্টর আব্দুস সোবহান গোলাপ। মাদারীপুর 3 আসনে মোট 20টা ইউনিয়ন রয়েছে, একটা পৌরসভা রয়েছে, 2 উপজেলা রয়েছে। প্রতিটা ইউনিয়ন কিন্তু একই ধারে উন্নয়নে অগ্রগতি অব্যাহত রয়েছে। উপজেলার অন্য ইউনিয়নগুলোতেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। নিচ্ছি বিরতি, যখন ফিরব তখন থাকবে। দুদকের অভিযানে পাল্টে গেছে বরিশাল মেডিকেলের চিত্র। নির্ধারিত সময়ে আসছেন চিকিৎসকরা। আবারও আমন্ত্রণ 21 দেশের সঙ্গে। দুর্নীতি দমন কমিশনের অভিযানে পাল্টে গেছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র। সকাল 8টার মধ্যেই কাজে যোগদান করছেন বেশিরভাগ চিকিৎসকরা। ওয়ার্ডে রোগী পরিদর্শন শেষ হচ্ছে সকাল 10:30টার মধ্যে। এতে স্বস্তি ফিরেছে রোগীদের মাঝে। বরিশাল থেকে সুখেন্দু এদবরের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুম আলিসা। নির্ধারিত সময়ে চিকিৎসকরা হাসপাতালে না আসা সহ কয়েকটি অভিযোগে 6 সেপ্টেম্বর বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে অভিযান চালায় দুদক। ওই দিন ওয়ার্ড ও বহির্বিভাগে কয়েকজন ইন্টার্ন চিকিৎসক ছাড়া আর কাউকে পাওয়া যায়নি। হাসপাতালের পরিচালক এবং কলেজের অধ্যক্ষও ছিলেন না অফিস কক্ষে। পরে এ নিয়ে অধ্যক্ষের সাথে দুদক কর্মকর্তাদের বাকবিতণ্ডা হয়। প্রতিবাদে মিছিল করে ডাক্তাররা। তবে এ ঘটনার পর 7 সেপ্টেম্বর থেকে পাল্টে গেছে হাসপাতালের চিত্র। নির্ধারিত সময়ে বহির্বিভাগ ও ওয়ার্ডে আসছেন চিকিৎসকরা, রোগীদের দিচ্ছেন ব্যবস্থাপত্র। কর্তৃপক্ষ বলছেন চিকিৎসকদের দায়িত্ব পালনে ধরাবাঁধা কোনো সময় নেই। 24 ঘন্টায় তারা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। চিকিৎসার ধরনটা আসলে এরকম যে কোনো নির্দিষ্ট টাইম লিমিটেড না, কারণ তাদের রাতেও আসতে হয়, সকালেও আসতে হয়, আবার গভীর রাতেও অনকলেও আসতে হয়। অর্থাৎ তাদের যে 8 ঘন্টা ডিউটি নির্দিষ্ট, এটা কোনো নির্দিষ্ট বাধা দেওয়ার নিয়ম নেই। আর হাসপাতালের এই চিত্রে স্বস্তি ফিরেছে রোগী ও তাদের স্বজনদের মাঝে। এখন দুদক আসার পর থেকে এখন 8টা থেকে 2টা পর্যন্ত ট্রিটমেন্ট চলে, রোগী দেখা হয়। আগের চেয়ে এখন সুযোগ সুবিধা অনেক ভালো হয়েছে। আমরা আগের তুলনায় অনেক বেশি সুবিধা পাচ্ছি। আগে অনেক বিলম্ব হতো, দেখানোর জন্য সিরিয়ালের জন্য অনেক সমস্যা হতো। সাধারণ রোগীরা সঠিক সময়ে চিকিৎসক এবং ব্যবস্থাপত্র সহ ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। মাসুম আলিসা, 21 টেলিভিশন। তত্ত্বাবধায়ক নয়, আগামী জাতীয় নির্বাচন বর্তমান সরকারের অধীনেই হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। নওগাঁর নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মন্ত্রী বলেন, নির্বাচন ইভিএম না ব্যালটে হবে তা ঠিক করবে নির্বাচন কমিশন। তিনি বলেন, বিএনপি 2013-14 সালে জ্বালাও পোড়াও করে দেশকে অস্থিতিশীল করে তুলেছিল। সাহস থাকলে দেশে এসে তারেক রহমানকে রাজনীতি করারও আহ্বান জানান খাদ্যমন্ত্রী। ঢাকার কেরানীগঞ্জে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সংযোগ সড়কের চুনকুটিয়া কদমতলী অংশের বেগুনবাড়িতে আন্ডারপাস নির্মাণের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। বেগুনবাড়ি থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে চুনকুটিয়া চৌরাস্তা প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তারা বলেন, এর আগে 6 সেপ্টেম্বর মানববন্ধন করেও কর্তৃপক্ষের কোনো সাড়া পাওয়া যায়নি। অচিরেই বেগুনবাড়ি এলাকার জনসাধারণের চলাচলের জন্য আন্ডারপাস অথবা বিকল্প রাস্তা নির্মাণের দাবি জানান তারা।
অভিজ্ঞ শিক্ষকদের পদোন্নতি না দিয়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষকরা। রাজশাহী বিভাগীয় কমিটির উদ্যোগে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে এই কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন জেলার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরাও অংশ নেন। বক্তারা বলেন, সব শর্ত পূরণ করার পরও 18 বছর ধরে পদোন্নতি দেয়া হচ্ছে না। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বিসিএস ট্যাক্স সেশন অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যরা। সংগঠনের সভাপতি কর কমিশনার ইকবাল হোসেন ও মহাসচিব অতিরিক্ত কর কমিশনার মাহমুদুজ্জামান সহ নির্বাহী কমিটির সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিসৌধে বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন। এছাড়া বাংলাদেশ ট্যাক্স লয়ার্স অ্যাসোসিয়েশনের নেতারাও জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানান। করোনা এবং বন্যায় ভ্রমণে ছন্দপতন ঘটেছিল পর্যটন প্রেমিকদের। উন্নতি হয়েছে পরিস্থিতির। টাঙ্গুয়ার হাওর, শহীদ মুক্তিযোদ্ধা সিরাজ লেক সহ সীমান্তের পর্যটন কেন্দ্রগুলো তাই ফের মুখর হাজারো পর্যটকের উপস্থিতিতে। সুনামগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালামের রিপোর্ট, জানাচ্ছেন শতরূপা দত্ত। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা সুনামগঞ্জের তাহির জীববৈচিত্র্যে সমৃদ্ধ এই জলাভূমির উত্তরে ভারতের মেঘালয় পাহাড়। সেই পাহাড় থেকে 38টি ঝর্ণা এসে মিশেছে হাওরে। কয়েকটি পথে যাওয়া যায় টাঙ্গুয়ার হাওরে। তাহিরপুরের লাউড়ের গড় হয়ে গেলে বাড়তি পাওনা পাহাড়ের বুক চিরে নেমে আসা অপরূপা জাদুকাটা নদী ও শহীদ মুক্তিযোদ্ধা সিরাজ লেক বা নীলাদ্রি লেক। অনেক দূর দূরান্তে যাওয়া যায়, কিন্তু এরকম টাঙ্গুয়ার লাগান মজা আসলে পাওয়া যায় না কোনো জায়গা। সিলেট থেকে সরাসরি সুনামগঞ্জে আসলাম, এখান থেকে নঙ্গরে করে এখন এখানে টাঙ্গুয়ার হাওরে। পর্যটকদের ভ্রমণ আনন্দমুখর করে তোলে আধুনিক সুযোগ সুবিধা সহ বাহারি সব নৌকা। এখানে টুরিস্ট পুলিশও খুব হেল্পফুল, বা যে আপনাদের নৌকার ঘাট যে আছে এখানের, ওরা প্রচুর হেল্প করতেছে। থাকা খাওয়া বাবুচি টাবুচি মানে যা আছে সম্পূর্ণ নৌকার মাঝে। পর্যটকের সংখ্যা আরও বাড়বে আশা জেলা প্রশাসনের। যে নিরাপত্তা ব্যবস্থা আমরা সেটি তদারকি করছি, যেন পর্যটকরা এসে কোনো কিছুতে অনিরাপদ বোধ না করে, অর্থাৎ সেখানে পুলিশ এ ব্যাপারে সতর্ক আছে। ঐতিহ্য আর জীববৈচিত্র্য রক্ষায় আরও সমৃদ্ধ হবে টাঙ্গুয়ার হাওর, প্রত্যাশা সবার। শতরূপা দত্ত, 21 টেলিভিশন। সিরাজগঞ্জের রায়গঞ্জে ধর্মীয় আরাধনা ও ঐতিহ্যবাহী নৃত্যগীতের মাধ্যমে পালিত হয়েছে মাহাতো সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব কারাম পূজা। ভাদ্র মাসের পূর্ণিমার চাঁদ উঠলেই শুরু হয় এই উৎসব। সৌভাগ্য লাভের আশায় বিরল প্রজাতির খিলকদম বা কারাম গাছের ডাল কেটে জ্বলন্ত প্রদীপ ও বরণডালা সাজিয়ে আরাধনা করা হয়। পরস্পরের মধ্যে বন্ধন সুদৃঢ় করতে সৌহার্দ্যের এই উৎসবে অংশ নেন বিভিন্ন বয়সী নারী পুরুষ। ঢাক ঢোল বাজিয়ে ঐতিহ্যবাহী ঝুমুর নাচে মাতেন তারা। এবারে চট্টগ্রাম সংবাদ। ভারতের সাথে বাংলাদেশের ন্যায্য পাওনা আওয়ামী লীগ সরকারই আদায় করে নিচ্ছে, কিন্তু বিএনপি সেটা করতে পারেনি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। চট্টগ্রাম প্রেস ক্লাবে 36 সাংবাদিককে কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। ভারতের টেরিটরি ব্যবহার করে তৃতীয় দেশে
বাংলাদেশের পণ্য রপ্তানি করার সুযোগ করে দিয়েছে, যেটির জন্য বহু বছর বহু দশক ধরে বাংলাদেশ চেষ্টা করে এসেছে। এটি মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরে ভারত সরকার সেটি করে দিয়েছে। প্রকৃতপক্ষে ভারতের সাথে তো আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার। বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মিছিল ও সভা করেছে চট্টগ্রাম যুবলীগ। নগরের সিটি কলেজ এলাকা থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বক্তারা বলেন, আবারও অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে বিএনপি জামাত জোট। তারা দেশের অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়। এই অপশক্তি চক্রকে মোকাবিলা করার আহ্বান জানান বক্তারা। ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৫তম জন্মতিথি উপলক্ষে শোভাযাত্রা করেছে চট্টগ্রামের গোসাইলডাঙ্গা সার্বজনীন ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মন্দির কমিটি। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে আলোচনা সভায় বক্তারা মহামানবদের আদর্শ ধারণ করে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। জন্মতিথি উপলক্ষে 2 দিনব্যাপী কর্মসূচিতে রয়েছে বিশেষ প্রার্থনা, মনমোহনী দেবী স্মৃতি গীতা একাডেমির উদ্বোধন, দীক্ষাদান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। খাগড়াছড়িতে বিভিন্ন বৌদ্ধ বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মধু পূর্ণিমা পালন হচ্ছে। বৌদ্ধ বিহারগুলোতে চলছে নানা অনুষ্ঠান। সকালে পঞ্চশীল, অষ্টশীল গহন, বুদ্ধ পূজা, ফুল পূজা, বুদ্ধ মূর্তি দান, অষ্ট পরিষ্কার দান, শঙ্খদান, মধুদান, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান করা হয়। দেশ ও জাতির মঙ্গল ও বিশ্বশান্তির জন্য প্রার্থনা করা হয়। সন্ধ্যায় 1000 প্রদীপ প্রজ্বলন ও ফানুস উড়ানো হবে। দেশ ও জাতির মঙ্গল এবং বিশ্বশান্তির জন্য প্রার্থনা করবেন সকলেই। এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্থলভাগের গ্যাস অনুসন্ধান উত্তোলনে সরকারের বিশেষ পরিকল্পনা। এবছরই জাতীয় গ্রিডে আসবে 6 কোটি ঘনফুট গ্যাস। আবারও অস্থির ডিমের বাজার, আরেক দফা বাড়ল ডিটারজেন্টের পাউডার, সাবান, গুঁড়ো দুধের দাম। বর্ষা মৌসুমেও বৃষ্টির দেখা নেই, খরায় ব্যাহত আমন আবাদ, লোকসানের শঙ্কায় কৃষক। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।